ইমান ছবিটার দিকে ইশারা করে বলে, এই জায়গায় পেইন্টিং এখানে কি করছে? আর ছবির মেয়ে দুটি কে? অরুণিকাও ভালোভাবে দেখে, বলে, ডান পাশেরটাকে তো কখনো দেখিনি, কিন্তু বাম পাশেরটাকে চিনি। উনি আমার বড় মা, আরাফের আম্মু। আরাফের যখন 3 বছর বয়স ছিল তখন উনি মারা গিয়েছিলেন। ও, আরবান তালুকদার তো আরাব ভাইয়ের মামা, তাই না? হ্যাঁ। হয়তো উনি বোনের ছবি পেইন্ট করে রেখেছেন। ইমান কি মনে করে ছবিটি সরালো আর পেছনে একটা স্টেনলেস স্টিলের দেয়াল দেখল। ইমান এবার বাটনটা চাপ দিতে দেয়ালটা নিচে নেমে গেল। এটা দেখে অরুণিকা আর ইমান একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগে। ছোট্ট একটা বাক্সের মতো জায়গায় কিছু কাগজপত্র রাখা আছে। ইমান সবগুলোই কাগজ বের করে একটা টেবিলের উপর রাখে। ইমান আর অরুণিকা একটার পর একটা কাগজ দেখছে আর অবাক হচ্ছে। কাগজগুলোর মধ্যে তারা একটা চিঠিও পেয়েছিল। হাতে নিয়ে দেখে আরবান তালুকদারের সম্বোধন করে তন্নি চিঠিটি লিখেছে। ইমান পুরো চিঠি পড়ে বলে, এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো? আরবান তালুকদারই হয়তো তোমাদের পরিবারকে খুন করিয়েছে। তন্নি আন্টির চিঠিতে স্পষ্ট লেখা আছে তিনি মানসিকভাবে ভালো ছিলেন না, তাই তার ভাইয়ের কাছে সাহায্য চাইছিলেন। চিঠি দেখলেই মনে হবে তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর মানসিক নির্যাতন করেছে। অরুণিকা মাথা নেড়ে বলে, আমার পরিবারের সবাই অনেক ভালো। আরাফ বলেছিল আমাকে, সবাই ভালো ছিল। হয়তো এই ব্যাপারে আরাব ভাইয়া আরও ভালো বলতে পারবে, কারণ আমাদের পরিবারে যখন খুন হয়েছিল তখন তাদের অনেক বুদ্ধি হয়েছিল। ইমান আবারও বক্সের ভেতর ভালোভাবে দেখতে লাগলো। হঠাৎ তার হাতে কিছু আটকে গেল। সে হাতড়াতে বক্স দুটি বক্স থেকে বের করে দেখে একটা কালো কোট। অরুণিকার সাথে সাথে কোটটা হাতে নিয়ে বলে, এই কোডটা আমি দেখেছিলাম। কোথায় দেখেছো? অরুণিকা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করে বলে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। সে কোটটা হাতড়াতে লাগলো আর তখনই সে কোটের পকেটের ভেতর একটা পিস্তল দেখতে পেল। অরুণিকা পিস্তলটা দেখে চমকে ওঠে। ইমান বলল, কি ভাবছো অরুণিকা? এই কোডটি পরেই একটা মুখোশ পরা লোক বাড়িতে ঢুকে বড় বাবার ওপর গুলি চালিয়েছিল। এই রঙের পিস্তল ছিল। এরপর বাবা আমাকে। তখন তো তোমার বয়স 4 বছর ছিল, তুমি শিওর হলে কিভাবে? আমি জানি না, মাঝে মাঝে এই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। চারপাশে আগুন, গোলাগুলির শব্দ, রক্ত, চিৎকারের আওয়াজ। অরুণিকা চোখ ছলছল করে ওঠে। সে ইমানের হাত ধরে বলে, উনি আমার বাবা মাকে মেরেছেন। উনি নিজ হাতে সবাইকে হত্যা করেছেন। আমি এটা বুঝতে পারছি না অরুণিকা, এত আগের কথা তোমার এখনো কিভাবে মনে আছে? অরুণিকা কান্না ভেজা কণ্ঠে বলে, আমি জানি না, হঠাৎ চোখের সামনে ভেসে উঠল। আর আমি এই দৃশ্যটা ছোটবেলা থেকে স্বপ্নে দেখি। জানো, আমার রাতে একা ঘুমাতে ভয় করতো। আরাফ আমার পাশে না বসলে আমার ঘুমই আসতো না। আমি যখন একটু বড় হতে থাকি, ওরা আমাকে আলাদা রুমে দিয়েছিল। আমি কখনো সেই রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম না। রুমের দরজার বাইরে থেকে আরাফের বেড দেখা যেত। ওর দিকে তাকিয়ে থেকেই ঘুমাতাম। আমি অনেক ভয় পেতাম, জানো। ওকে, রিল্যাক্স অরুণিকা, এখন এই ক্লুগুলো আমাদের খুব প্রয়োজন। ইমান তার ব্যাগের মধ্যেই সব প্রমাণ নিয়ে আবারও দরজার কাছে যায়, কিন্তু কোনোভাবেই সে দরজাটা খুলতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করে সে তার সহকর্মীকে এ ব্যাপারে জানালো। এরপর অরুণিকাকে আশ্বস্ত করলো কিছুক্ষণ পর তারা বেরোতে পারবে। তারা একটা বইয়ের সেলফে হেলান দিয়ে নিচে বসে। অনেকক্ষণ দুজনেই নিঃশব্দে বসেছিল। হঠাৎ অরুণিকা বলল, আচ্ছা, তুমি তো আগে আরাফদের সাথেই কাজ করতে, এখন করছো না কেন? ইমান দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি আদিল ভাইয়ের মৃত্যুর আগে ওদের আন্ডারে কাজ করতাম। এরপরও কয়েকদিন কাজ করেছি, কিন্তু ধীরে ধীরে মনে হলো আরাব ভাইয়েরা আমাকে বিশ্বাস করতে পারছে না। অরুণিকা ইমানের কথায় কিছুটা অবাক হলো। সে ভ্রু কুঁচকে বলে, তুমি কি এমন কিছু করেছো? ইমান মলিন মুখে বলে, না, শুধু ভালো থাকার চেষ্টা করেছি। তবুও ভালো কিছু আমার সাথে থাকতে চায় না। যেমন ধরো তুমি, ভালোবাসা চেয়েছি, ভালোবাসার মানুষকেও দেখেছি, কিন্তু সেই ভালোবাসা নিজের করে নিতে পারিনি। আর তাই তুমি এখন অন্য কারো। অরুণিকা নিচের দিকে তাকায়, মলিন হেসে বলে,
হয়তো এটাই ভাগ্যে ছিল। ইমান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি কি আমাকে এখনো ভালোবাসো অরুণিকা? জানি না, কিন্তু আমার কাছে আরাফ, আহনাফ, তাহমিদ, রকস্টার, ইমন আর ইভান এরাই ভালোবাসার মানুষ। ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই হয়? ভালো তো একজন মানুষকেও বাসা যায়, নামহীন, সম্পর্কহীন অস্তিত্বকেও ভালোবাসা যায়। যেমন আমি ভালোবাসি আমার পুরুষকে। ওরা আমার ভাই না, ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু ওদের ছাড়া আমার কিছুই ভালো লাগে না। জানো রকস্টার কি বলতো? ইমান ভ্রু কুচকে বলে, রকস্টার মানে তুর্য ভাই? হ্যাঁ, ও বলতো সবার ফ্যামিলি আছে আর আমাদের বন্ধু আছে, আমাদের একটা ছোট্ট ব্যাচেলর সংসার আছে। আমরা যখন কলকাতায় ছিলাম তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো বাসায় কে কে আছে। আমি বলতাম আমার বাবা মা, টিচার, ভাই, বন্ধু, কাজিন সবাই আছে। স্কুলে প্যারেন্টস ডাকলে আরাফ আর তাহমিদ আমার বাবা মা হয়ে যেত। প্রথম প্রথম সবাই অনেক অবাক হতো, কিন্তু আমার অনেক ভালো লাগতো। ক্লাসের সব মেয়েরা আমার আলাদা কেয়ার করতো, কারণ ওরা ইভানকে অনেক ভয় পেত। আর ওরা সবাই জানতো ইভান আমার হোম টিচার, ইমন আমার ভাই, আর রকস্টার আমার বন্ধু, আর আহনাফকে আমি কাজিন হিসেবেই পরিচয় দিয়েছি। কিন্তু আমার কাজিন কম, শত্রু বেশি ছিল। ছজনের মধ্যে ওই আমাকে অনর্থক বকতো, আমার সাথে ঝগড়া করতো, তবে ভালোও বাসতো। ঘুরতে নিয়ে যেত, চকলেট কিনে দিত। ওরা সবাই অনেক ভালো, স্পেশালি আহনাফ। যদিও ও একটু রাগী, কিন্তু মনের দিক থেকে একদম বিড়াল ছানা। জানো, ওর সাথে থাকলে আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়। কথাগুলো বলে অরুণিকা আনমনেই হাসে। ছজনের কথা উঠতেই ওর চোখে মুখে যতটা না আনন্দ ছিল, তার চেয়ে বেশি উজ্জ্বলতা আহানাফের কথা উঠতেই দেখা যাচ্ছে। ইমান মলিন হাসে। সে মনে মনে বলে, তুমি অবচেতন মনেই আহনাবকে তোমার ভালোবাসার জায়গাটা দিয়ে দিচ্ছ অরু। তুমি ধীরে ধীরে আমার নামটা তোমার মন থেকে মুছে ফেলেছো। এরপর ইমান হুট করে অরুণিকার হাতটা ধরে। অরুণিকা চমকে উঠে ইমানের দিকে তাকালো। ইমান ক্ষীণ কণ্ঠে বলে, একটা গল্প শুনবে অরুণিকা? অরুণিকা অবাক কণ্ঠে বলে, গল্প এখন? এখন। আজ তোমাকে একটা অদ্ভুত গল্প শোনাবো। অরুণিকা মিনমিনিয়ে বলল। অদ্ভুত গল্প? ইমান বলতে লাগলো, একটা রাজ্যে দুটো ভিন্ন প্রজাতির পাখি ছিল। যদিও পাখিগুলো দেখতে একই রকমের ছিল, কিন্তু সেই রাজ্যে তাদের আলাদা নামও দেওয়া হয়েছিল। একটা প্রজাতির নাম ছিল ময়ূর, আর একটা প্রজাতির নাম ছিল কাক। দুটো প্রজাতির মধ্যে ঘোর বিরোধ ছিল। একদিন কাক প্রজাতির পাখিটি উড়ে এসে ময়ূরের কক্ষে আটকে গেল। এরপর তাদের বন্ধুত্ব হলো। ময়ূর আর কাক প্রেমে পড়ে গেল। ময়ূর জানতই না তার প্রেমিক পাখিটি কাক প্রজাতির, কিন্তু কাক পাখিটি তা জানত। সে হয়তো ময়ূরকে নিয়ে দূরে কোথাও চলে যেত, চাইতো প্রজাতির নামটা মুছে দিতে, কিন্তু তার হাতে কিছুই ছিল না। ইমান থেমে গেল। অরুণিকা আগ্রহী কণ্ঠে বলে, কাক পাখিটি তো ময়ূর পাখিটিকে জানাতে পারতো, জানালে হয়তো সব ঠিক হয়ে যেত। ইমান মলিন মুখে বলে, সব পরিচয় প্রকাশ করা যায় না। ও, তারপর কি হলো? কি আর হবে, কাক তার ময়ূরীকে হারিয়ে ফেলল, আর চিরজীবন একাই রয়ে গেল। ময়ূর পাখিটি কি করলো? ময়ূরী বিয়ে করলো, আর কাক পাখিকেও ভুলে গেল। ময়ূরের ভালোবাসা একদম ঠুনকো ছিল, আজ আছে তো কাল নেই। অরুণিকা ইমানের পাশ থেকে উঠে দাঁড়ায়। ইমান অরুণিকার হাত ধরেই বলে, সব ময়ূরই দিন শেষে স্বামীকে ভালোবাসে। পুরনো ভালোবাসা তাদের মস্তিষ্কে আর থাকে না। কেটে গেল 6 ঘন্টা। 6 ঘন্টা পর দরজা খোলার শব্দ পেয়ে ইমান চোখ খুলে। দরজার উপাশে আহনাফকে দেখে সে চমকে ওঠে। আহনাফ দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইমান তার কোলের উপর ঘুমিয়ে থাকা অরুণিকার দিকে এক নজর তাকালো, তারপর আবার আহনাফের দিকে। আহনাফ হাত মুঠো করে ঘরটায় ঢুকতেই দেখলেও পেছনে আরবান তালুকদার দাঁড়িয়ে আছেন। আহনাফ ভেতরে ঢুকে অরুণিকাকে টেনে ওঠায়। অরুণিকা চোখ খুলে আহনাফকে দেখে বলে, আহনাফ তুমি? আহনাফ অরুণিকাকে দাঁড় করিয়ে অরুণিকার গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ইমান আহনাফকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আপনি যেটা ভাবছেন এমন কিছুই না। আহনাফ উঁচু গলায় বলে, চুপ, একদম চুপ।
এরপর অরুণিকার হাত ধরে একপাশে টেনে এনে বলে, বাসায় সবাই তোমাকে 5-6 ঘন্টা ধরে খুঁজছে, আর তুমি এখানে এই ছেলের সাথে কেন অরু? আহনাফের হাত কাঁপছে, তার চোখ মুখ লাল হয়ে গেছে। আহনাফ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ইমানের দিকে এসে তার গালেও একটা চোর বসিয়ে দিল। অরুণিকা ভয় কয়েক পা পিছিয়ে গিয়ে আরমান তালুকদারের দিকে তাকায়। আরমান তালুকদার সাথে সাথে এই ঘটনা আরও অস্বাভাবিক করার জন্য বলে ওঠে, আমি তো আগেও এদের দুজনকে একসাথে দেখেছি, তাই আমি চাইনি তোমাদের বিয়ে হোক। অরুণিকা তো ইমানকে ভালোবাসে, তোমাকে তো ভালোই বাসে না। তাহলে শুধু শুধু ওকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে গেলে কেন? সাথে ওদের দুজনের জীবনটাও নষ্ট করে দিলে। এখন তো সব দেখলে কিভাবে তোমার বউ সম্মান ডুবিয়ে দিল। এখানে পড়ে পড়ে পরপুরুষের সাথে ঘুমাচ্ছে। আহনাফ হঠাৎ আরমান তালুকদারের দিকে আঙ্গুল তাক করে বলে, চুপ, একদম চুপ। আপনাকে আমি এই বিষয়ে কথা বলার কোনো অধিকার দেইনি। ইমান ক্ষীণ কণ্ঠে বলে, আহনাফ ভাই, আমরা এখানে এসে আটকে গিয়েছিলাম। প্রায় কয়েক ঘন্টা এখানেই বসে আছি। তারপর অরুণিকা নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি শুধু ওনার মাথাটা আমার কোলে রেখেছিলাম। ও তো কিছুই জানতোই না, ও ঘুমিয়ে গিয়েছিল। আহনাফের চোখ লাগে লাল হয়ে আছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগে সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে নিল। আহনাফ অরুণিকার হাতটা শক্ত করে চেপে ধরে, তারপর তাকে টেনে নিয়ে গেল। ইমানও তাদের পিছু নেওয়ার আগে আরমান তালুকদার পেছন থেকেই বলে ওঠে, ইমান, তুমি এখানে বসে ভুল করেছো। ইমান পেছনে না ফিরে ধীর কণ্ঠে বলে, এতদিন ভুল করেছিলাম, এবার সব ঠিক করব। তুমি অরুণিকাকে ভালোবাসো, ওকে কি নিজের করে পেতে চাও না? ইমান মলিন হেসে মনে মনে বলে, ময়ূরী তার কাক পাখিটাকে কখনোই ভালোবাসেনি। সবই তার মোহ ছিল, আর সেই মোহ এখন কেটে গেছে। কারণ ময়ূরী অন্য কারো মায়ায় আটকে আছে, আর আমি ওর মায়ার বাঁধন ছিন্ন করব না। আমি এতটাও স্বার্থপর নই। আহনাফ গাড়িতে উঠে আরাফকে ফোন করে বলে অরুণিকাকে পাওয়া গেছে। আরমান তালুকদারই আহনাফকে এখানে এনেছেন, কিন্তু অরুণিকার চিন্তায় তার মাথা থেকে বেরিয়ে গেছে আরমান তালুকদার এই জায়গা সম্পর্কে কিভাবে জানলো। বাসায় আসার পর থেকে আহনাফ চুপচাপ বসে আছে। তাহমিদ অরুণিকাকে জেরা করতে লাগলো, সে ইমানের সাথেই কি করছিল। অরুণিকা শুধু নীরবে চোখের জল ফেলছে। আরাফ আহনাফের কাছে যেতে আহনাফ কাপা হাতে আরাফের হাঁটুতে শক্ত করে হাত রাখে। আরাফ বুঝলো আহনাফের এই মুহূর্তে খুব শূন্য শূন্য লাগছে। এর আগে 3বার এমন হয়েছিল। প্রথমবার যখন তাদের পরিবারের হত্যা হওয়ার নিশ্চিত খবর পেয়েছিল, তখন আহনাফের হাত পা অনেক কেঁপেছিল। দ্বিতীয়বার যখন কলকাতায় দুর্গা বিসর্জনের সময় অরুণিকা হারিয়ে গিয়েছিল। তৃতীয়বার যখন জ্যোতির জন্য অরুণিকাকে এনজিওর মহিলারা এসে নিয়ে গেছিল। আর আজও এইভাবেই আহনাফের হাত কাঁপছে। এই দুর্বলতা কাউকে হারিয়ে ফেলা থেকে সৃষ্টি হয়েছে। আরাফ আহনাফের একটা হাত নিজের হাতের তালুতে আবদ্ধ করে বলে, শান্ত হ আহু, তুই এমন করছিস কেন? আরু তো বাসায় ফিরেছে। আহনাফ কাপা কণ্ঠে বলে, ও ফিরেনি আরাফ, ও ফিরেনি। ও ইমানের কাছেই আটকে আছে। আমি ওকে ফেরাতে পারিনি, হয়তো পারবো না। ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। ও আমাকে কখনো ভালোবাসবে না আরাফ। তোর কথায় আমি ছোটবেলা থেকে ওর কাছ থেকে দূরত্ব রেখেছি। তুই বলেছিলি ও যদি বুঝে ফেলে আমার সাথেই ওর বড় হয়ে বিয়ে হবে, তখন ও অনেক ইতস্তত ভাব নিয়ে থাকবে, আমার সাথে ফ্রি হতে পারবে না। আরাফ, ও অনেক ফ্রি হয়ে গেছে আমার সাথে, অনেক বেশি ফ্রি হয়ে গেছে। এত ফ্রি না হলে হয়তো ও আমাকে ভালোবাসতে পারতো। ইমানের সাথে ওর কয়দিনের পরিচয়, তবুও কত ফ্রি। আমার উরু ইমানের করে মাথা রেখে ঘুমাচ্ছে কেন আরাফ? আমার খালি বুকটা কি ওর মাথা রাখার জন্য যথেষ্ট ছিল না? এদিকে অরুণিকা আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। অনেকক্ষণ হলো আরাফ আহনাফের রুমের ভেতর দরজা বন্ধ করে বসে আছে। তুর্য, ইমন আর তাহমিদ অরুণিকার দিকে তাকিয়ে আছে। ইমান সিঁড়িতে বসেই আছে। আরমান তালুকদার পুরো ঘটনা আরো জটিল করে সবার সামনে উপস্থিত করছেন। অরুণিকা নিজেও ঘুমিয়েছিল, তাই সে বুঝতে পারছে না ইমান তার সাথে কি করেছে, আর আহনাফও বা তাকে কোন অবস্থায় দেখেছিল। এই মুহূর্তে কান্না করা ছাড়া তার হাতের নাগালে কিছুই নেই। তুর্য অরুণিকার কাছে এসে বলে, টুইঙ্কেল, যা হওয়ার হয়েছে, তোমার রুমে যাও।
আর কাঁদতে হবে না। অর্ণিকা তুর্যের দিকে তাকিয়ে রয়। সে কি বলবে বুঝতে পারছে না। এদিকে মাউসিয়াত শতাব্দীকে নিয়ে এলো। অর্ণিকা শতাব্দীকে দেখে তার কাছে বসে বলে, সত্যু আপু, আমি তো তোমাকে সব বলেছি আমি কেন বাইরে যাচ্ছি। তোমাকে তো বলেছি, তুমি কি আহনাফকে সত্য কথাটা বলবে? ইভান চেঁচিয়ে বলল। ও কিভাবে বলবে? ও কি কথা বলতে পারে? তাহমিদ ইভানকে চুপ করিয়ে দিয়ে বলে। আগে আমরা অরুণিকাকে কথা বলার সুযোগ দেই। তাহমিদ আহনাফের দরজায় কড়া নাড়তেই আরাব দরজা খুলে দিল। তাহমিদ বলল, অরুণিকা কিছু বলতে চাইছে, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়, আমাদের ওর কথাটা তো অন্তত শোনা উচিত। তুর্য বলল, আহনাফকে বলো একটু ওর কথা শুনতে। আমাদের টুইঙ্কেল এমন কিছু করবে না। আর তোরা আরবান মামার কথা বিশ্বাস করছিস? অর্ণিকা ভেতরে ঢুকে আহনাফের কাছে দিতেই দেখলো আহনাফের চোখে পানি। আহনাফ চোখ মুছতে যাবে, তখনই অরুণিকা আহনাফের হাত ধরে বলে, তুমি কাঁদছো আহনাফ? কেন কাঁদছো? আমার জন্য? আমি কি খুব বেশি ভুল করে ফেলেছি? প্লিজ আহনাফ, সরি। এরপর আর কখনোই এমন হবে না। তোমাকে না বলে আমি আর কোথাও যাব না, প্রমিস। ইমন শতাব্দীকে নিয়ে অরুণিকার সামনে এসে বলে। কি বলে গিয়েছিলে শতাব্দীকে বলো? অরুণিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আরবান মামা কোথায়? ইভান বলল, ওনার সাথে তোমার কি কাজ? তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটাই বলো। ইমনের সাথে ওখানে কেন গিয়েছিলে? ইমান আমাকে ওই লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল। ইমানের কাছে সব প্রমাণ আছে। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলে, আরাফ, আরবান মামাই আমাদের পরিবারের হত্যাকারী। সেদিন রাতে উনি সেই কোট পরে আমাদের বাসায় এসেছিল। বড় চাচুকে সেই নীল পিস্তল দিয়েই গুলি করেছিল। ওই লাইব্রেরিতে সব আছে। আমরা আরো অনেক কিছু পেয়েছিলাম। ইমান সব প্রমাণ নিজের ব্যাগে নিয়েছিল। তুর্য বলল। ওর ব্যাগে নিয়েছিল মানে? আহনাফ অরুণিকার হাত ধরে বলে, তুমি গাড়িতে আমাকে এই কথা বলনি কেন? তুমি তো রেগে আছো, কিভাবে বলবো? ইভান সাথে সাথে রুম থেকে বের হয়ে আরবান তালুকদারের রুমে যায়। দেখলো সেখানে কেউ নেই। তারপর মাউসিয়াতকে দেখে জিজ্ঞেস করে, আরমান মামা কোথায়? একটু আগে বের হতে দেখলাম। ইভান তাড়াতাড়ি ফোন বের করে ইমানকে কল করে। ইমান কল ধরতেই ইভান বলে, তুমি কোথায়? আমার বাসায়। তোমার কাছে আরমান তালুকদারের বিরুদ্ধে প্রমাণ আছে? উনি হয়তো তোমার ক্ষতি করতে পারে। আপনার কনসার্ন দেখে ভালো লাগলো ভাইয়া। চিন্তা করবেন না, আরবান তালুকদার আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আর প্রমাণগুলো সব আমি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। একটা কোট আর পিস্তল আমার কাছে আছে। দেখা হলে আপনাদের দিয়ে দিব। বাকি কাগজগুলোর ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। হয়তো এই প্রমাণগুলো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি বেঁচে থাকব। আরবান তালুকদার আমাকে মারবে না। আর অরুণিকার খেয়াল রাখবেন, ওর কোনো অপরাধ নেই। ও তো আরবান তালুকদারকে সন্দেহ করে আমার সাহায্য চেয়েছিল, কারণ আমি এই কেসে অনেক আগেই আপনাদের সাথে কাজ করেছিলাম। আর আহনাফ ভাই, যা দেখেছেন সব ভুল ছিল। আপনাদের অরুণিকা আপনাদেরই আছে। ও আপনাদের খুব ভালোবাসে। তবে মেয়েটা একটু বোকা, খুব সরল, সবাইকে বিশ্বাস করে ফেলে, যেমন আজ আমাকে বিশ্বাস করে ফেলেছিল। আমি তো ওর কোনো ক্ষতি করতাম না। ভালোবাসার মানুষ শত্রু হলেও তার ক্ষতি করা যায় না। ভালোবাসা এমন একটা রোগ, সাথে থাকলেও পীড়া দেয়, দূরে গেলেও পীড়া দেয়। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই কেউ একজন ইভানের হাত আঁকড়ে ধরে। ইভান পিছু ফিরে দেখে সানায়া দাঁড়িয়ে আছে। সানায়াকে দেখে সে প্রচণ্ড অবাক হলো। আজ অনেক দিন পর সে সানায়াকে দেখেছে। এই কয়েকদিনের মধ্যে সানায়ার মুখে মলিনতার ছাপ ভেসে উঠেছে। পরিপাটি করে রাখা চুলগুলো আজ বড্ড অগোছালো। পরনে জামাটাতেও ভাঁজ পড়ে গেছে, হয়তো আলমারির কোণা থেকে তুলে এনে গায়ে পড়েছে। আজ তার ঠোঁট জোড়ায় ব্র্যান্ডের লিপস্টিকের কোনো ছোঁয়া নেই, বরং প্রচণ্ড তাপদাহে যেমন মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়, ঠিক তেমনই সানায়ার ঠোঁট জোড়ায় শুষ্কতা বিরাজ করছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন ঘুম হয়নি তার। সানায়ার এমন বিধ্বস্ত চেহারা দেখে ইভানের মনটা হাঁসফাঁস করতে লাগলো। সানায়া আলতো হাতে ইভানের হাতটা নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে ধীরে ধীরে বলতে লাগলো, অনেক ভেবেছি ইভান, আমি আমার দিক থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি তোমাকে ভুলতে পারিনি ইভান। ইভান কিছু বলতে যাবে, তখনই সানায়া তাকে থামিয়ে দিয়ে বলে,
প্লিজ আমাকে বলতে দাও। ইভান সানায়ার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর হাত দুটো বুকে গুজে গাড়িতে হেলান দিয়ে সানায়ার দিকে তাকায়। সানায়া ইভানের হাবভাব দেখে বুঝলো ইভান তার কথাগুলো বাধ্য হয়ে শোনার জন্যই দাঁড়িয়েছে, নয়তো ব্যক্তিগতভাবে ইভানের তার কথা শোনার কোনো আগ্রহ নেই। সানা ইভানের ভাব দেখে ভেতর থেকে আরো ভেঙে পড়ে। তার চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে ওঠে।